তো দেখো, সমন্বয় নিয়ন্ত্রণের আজকে হচ্ছে চতুর্থ লেকচার। তো চতুর্থ লেকচারে দেখো বলা হয়েছে কান। তো কানকে বলা হয়েছে শ্রবণ ও ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। আমরা ছোটবেলা থেকেই জানি মানুষ কান দিয়ে শোনে, মানুষ কান দিয়ে শোনে। তবে একটু বড় হওয়ার পর শিখছি আমাদের নাকি ভারসাম্য রক্ষা করতেও কানের ভূমিকা আছে। তো ভারসাম্য আবার কি জিনিস? ভারসাম্য মানে হচ্ছে ব্যালেন্স। ভারসাম্য মানে হচ্ছে ব্যালেন্স। দেখো, তোমাকে যদি কেউ ঠেলা দেয়, তুমি কিন্তু নিজেকে একটা সামলা নিতে পারো, তাই না? তোমাকে তুমি চোখ বন্ধ করে দাঁড়ায় আসছো, কিচ্ছু দেখতেছো না, তোমার পজিশন কি না কি কিচ্ছু দেখতেছো না। তারপরেও দেখা যায় তোমাকে কেউ ঠেলা দিলে তুমি ঠিকই নিজের পজিশনটা ঠিক করে নিতে পারছো। কারণ কি? কারণ তোমার ভিতরে কিন্তু একটা তোমার ব্যালেন্স রক্ষাকারী সিস্টেম আছে, যেটা তোমাকে অটোমেটিক ব্যালেন্সে নিয়ে আসে। তো এই ব্যালেন্স, আমাদের যে ভারসাম্য বা ব্যালেন্স, এর পিছনে কিন্তু আমাদের চারটা সিস্টেমের ভূমিকা আছে মূলত। প্রথমেই তোমরা গত ক্লাসে শিখছো সেরেবেলাম। আমাদের দেহের ভারসাম্য রক্ষা করার জন্য ব্রেনের যে অংশটা দায়ী মস্তিষ্কের ভিতরে, সেটা হচ্ছে সেরেবেলাম। এখন দেখো, মজার ব্যাপার হচ্ছে আমাদের কানের ভিতরেও এমন একটা সিস্টেম আছে, মানে কানের একেবারে ভিতরে, যেটা আমাদের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। এছাড়াও আমাদের প্রতিটা জয়েন্ট মানে বুঝতে তো ভাইয়ারা, এই যে জয়েন্ট, বিশেষত পায়ের জয়েন্টগুলোতে কিছু জিনিস রিসেপ্টর থাকে, এদিকে বলা হয় লোকোমোটর সিস্টেম। আমি তোমাদের টার্মগুলো বলতেছি, এগুলো তোমাদের না জানলেও সমস্যা নেই। লোকোমোটর সিস্টেম, তারাও কিন্তু আমাদের ব্যালেন্সে ভূমিকা রাখে। অর্থাৎ আমাদের কোন জয়েন্টটা কোন অবস্থায় আছে, কোনটা এক্সটেন্ডেড অবস্থায় আছে, কোনটা ফ্লেক্সড অবস্থায় আছে, রোটেটেড, বিভিন্ন রকম ব্যাপার তো তোমরা জানো। এই যে এটা মনে করো জয়েন্ট, তাই না? এলবো জয়েন্ট, এটা চাইলে আমরা সংকুচিত করতে পারি বা প্রসারিত করতে পারি, অনেক পজিশনে কিন্তু রাখতে পারি। তো কোন জয়েন্ট কোন পজিশনে আছে, এটাও কিন্তু আমাদের, এই ইনফোটা আমাদের ব্রেনের দরকার ব্যালেন্স মেনটেন করার জন্য। এছাড়াও চোখের ব্যাপার তো বুঝতেছই, যে চোখ দিয়ে আমরা দেখে কিন্তু বুঝতে পারি আমাদের অবস্থাটা কিভাবে আছে। তো যাই হোক, কান যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের ব্যালেন্সে, সেটা কিন্তু আজকে আমরা শিখবো। তো যাই হোক, কান এমন একটি বিশেষ ইন্দ্রিয়, কানকে ইন্দ্রিয় বলা কি ঠিক হয়েছে কিনা আমি জানি না, তাই না? কান তো একটা অঙ্গ, অনুভূতিটার নাম হচ্ছে ইন্দ্রিয়, যা একাধারে শ্রবণ ও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে একই সাথে, সিমুলটেনিয়াসলি। কিন্তু সারাদিন তুমি শুনতেছো, প্লাস সারাদিনই তোমার দেহের ভারসাম্য রক্ষা করতে কাজ করতেছে। মানুষের মাথার দুপাশে ও চোখের পিছনে, বুঝতেছি কানের অবস্থানটা কোথায়, করটির শ্রুতিকোটরে দুটি কান অবস্থান করে। শ্রুতিকোটর মানে কি ভাইয়া? গত ক্লাসে চোখে আমরা পড়ছি অক্ষিকোটর, অরবিট, খেয়াল আছে? অরবিট মানে কি? আমাদের মাথার খুলির যেই অংশ, যেই গর্তটায় চোখ অবস্থান করে, অক্ষিগোলক অবস্থান করে, সেটাকে আমরা বলছিলাম অক্ষিকোটর। ঠিক একই রকম একটা কোটর কিন্তু আমাদের এই জায়গায় আছে। আমাদের এখানে কি হাড্ডি আছে তোমরা হয়তো শিখছো সপ্তম অধ্যায়, যে এখানে হচ্ছে প্যারাইটাল অস্থি, আর এখানে হচ্ছে টেম্পোরাল অস্থি, তাই না? টেম্পোরাল বোন। তো টেম্পোরাল বোনের মধ্যেও গর্ত করে করে একটা কোটর তৈরি করা হয়েছে, এবং ওই কোটরের ভিতরে কিন্তু আমাদের কানটা বসে আছে, একেবারে আঁটো হয়ে বসে আছে। তাই সেটাকে বলা হয় শ্রুতি কোটর। তাহলে শ্রুতি কোটর কোথায় অবস্থান করে? শ্রুতি কোটর ভাই অবস্থান করে টেম্পোরাল বোনে। টেম্পোরাল বোনে শ্রুতি কোটর অবস্থান করে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, মানুষের প্রতিটি কান তিনটি অংশে বিভক্ত। আমরা হয়তো অনেকে ভাবি এই হচ্ছে আমাদের কান, তাই না? এই যে বাইরে যেটা দেখা যায় কান শেষ, বা অনেকে হয়তো ভাবে না, কানের ভিতরে কাঠি ঢুকায় অনেক দূর গুতাগুতি করা যায়, ওই পর্যন্ত কান। অনেকে গুতাইতে গুতাইতে একেবারে পর্দা পর্যন্ত চলে যায়, অনেকে ভাবে ওই পর্যন্ত কান। কিন্তু কান কিন্তু আরো অনেক ভিতর পর্যন্ত বিস্তৃত। আমাদের এই বাইরের থেকে শুরু হয়ে একেবারে সেন্টার অনেক দূরে কিন্তু কান চলে যায়। হ্যাঁ, অনেক সেন্টারের অনেক কাছাকাছি কানটা চলে যায়। তো এই কারণে দেখা যায় কানকে একটা পার্ট না করে তিন পার্টে আসলে আলোচনা করলে বোঝা যায় ব্যাপারগুলো ভালো মতো। প্রথমে হচ্ছে বহিকর্ণ, অর্থাৎ যেই অংশটা আমরা মোটামুটি অ্যাক্সেস করতে পারি, এই যে কান হাত দিয়ে ধরতে পারি, আবার ভিতরে হাত ঢুকাই দিতে পারি, কাঠি ঢুকাই দিতে পারি, অ্যাক্সেসিবল এরিয়াটাকে বলা হচ্ছে বহিকর্ণ। তারপর হচ্ছে মধ্যকর্ণ, আমাদের কানের পর্দার ভিতরের যে অংশটা আছে সেটা হচ্ছে মধ্যকর্ণ, এবং আরো ভিতরে গেলে হচ্ছে অন্তকর্ণ। তার মানে আমাদের প্রতিটা কান কিন্তু তিন অংশে বিভক্ত, ডান কান তিনটা অংশে, বাম কান তিনটা অংশে, ঠিক আছে? তো এগুলো তো আমরা ছবি এঁকে শিখবো, এখন জাস্ট বললাম আর কি, তোমাদের পরিচয় করাইলাম। কানের অংশগুলো দেখো, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। প্রথমে আসতেছে হচ্ছে পিনা। পিনা মানে এই যে এইটাই, যেটা হাত দিয়ে ধরে কান মলে দেয়, তাই না? কান মলে দেওয়ার সময় যে অংশটা টানাটানি করে, এগুলো কানের পিনা। কর্ণকুহর মানে এই যে ক্যাভিটিটা আছে, একটু পরে আমরা ছবিতে দেখবো। কর্ণপট মানে হচ্ছে মধ্য, এই যে কানের পর্দা বলে যেটাকে। আমরা কানের পর্দা তো জানোই, অনেকে বলে না কানের পর্দা ফেটে গেছে, জোরে থাপ্পড় মারলে দেখা যায় কানের পর্দা ফেটে যায়। আবার অনেকে যে গুতাগুতি করে দেখা যায় কানের পর্দা ফেটে যায়। আবার অনেকের কান পাকা রোগ হয়। কান পাকা মসজিদের কথা তো শুনছো, তাই না? হুমায়ুন আহমেদের একটা নাটকে কান পাকা মসজিদ। তো কান পাকা রোগ কিন্তু হয় অনেকের,
এটাকে আমরা বলি হচ্ছে অটিটিস মিডিয়া। তো কান পাকা রোগেও দেখা যায় যে এই যে কানের কর্ণপট আছে বা কানে, এটাকে কি বলো তোমরা, পর্দা, সেটা ছিঁড়ে যায়, আবার নিজে নিজে রিপেয়ার হয়ে যায়। খুব ভয় পাওয়ার কিন্তু কিছু নাই। কানের পর্দা ফুটো হইলে ভাববা না আমি শেষ। কানের পর্দা দেখা যায় অনেক সময় চিকিৎসা ছাড়াও ঠিক হয়ে গেছে, অটোমেটিক আবার রিপেয়ার হয়ে গেছে। তো এটা কিন্তু খুব একটা ভয় পাওয়ার কোনো ব্যাপার না। তারপর দেখো কানের পর্দার ভিতরে আমাদের 3টা অস্থি আছে। এদেরকে অস্থি না বলে আসলে আমরা অসিকল বলি, অসিয়াম না বলে অসিকল বলি। অস্থিকা, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। এবার আবার দেখো এখানে আছে ইউস্টেশিয়ান নালী একটা বের হবে, দেখবো আমরা ছিদ্র আছে 2টা, যে ছিদ্রটা দিয়ে আমরা প্রবেশ করব অন্তকর্ণে। এই অন্তকর্ণ হচ্ছে বিশাল জটিল এক জায়গা। তা আমি সহজ করে দিব তোমাদের, টেনশন কেন, আমি তো আছি তাই না। তো আসো আগাই। এই দেখতে পারতো একটা ছবি, এই ছবিতে আসো এবার আমি বুঝাই কোনটা কোন কান। তো দেখো প্রথমে খেয়াল করো, এই যে অংশটা আছে তোমরা বুঝতেছই, এটা হচ্ছে কানের ছাতা, তাই না। আমরা এখানে কি লিখছিলাম দেখো, পিনা, পিনা বলে, PINNA, এটা কিন্তু ইংরেজি টার্মটাই পিনা। পিনা থেকে এরকম একটা দেখো এখানে একটা নলের মতো আছে, এই নলটাকে বলা হয় কর্ণকুহর, কর্ণকুহর। এখন এই নলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ দেখো আমরা যে সাউন্ড ওয়েভগুলো রিসিভ করতেছি আমাদের কানের ছাতা দিয়ে, সেই সাউন্ড ওয়েভগুলো কিন্তু ট্রাভেল করতেছে কিসের ভিতর দিয়ে, এই কর্ণকুহরের ভিতর দিয়ে ট্রাভেল করে আমার কানের পর্দায় এসে আঘাত করতেছে। এখন ব্যাপারটা হচ্ছে, তোমরা অনেক সময় খেয়াল করবা, আমরা যদি কথা বলি কথা জোরে শোনা যায় না, কিন্তু আমরা যদি ছোটবেলায় করছো না এরকম, যে কাগজের একটা ইয়াকে এরকম পেঁচাইছো, পেঁচায় গোল করছো, এরকম করছো না ছোটবেলায়, এরকম গোল করে হ্যালো কেমন আছেন, হ্যালো তাই না, মাইকে যদি বলি কি অবস্থা, তাই না। তো কি হবে ব্যাপারটা দেখো, হ্যালো 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 হ্যালো, বুঝতেছো তো, অনেক জোরে শোনা যাবে না কথাটা, মানে শব্দের যে ওয়েভগুলো আছে এখানে কনসেন্ট্রেট হয়। তো দেখা যায় এই কর্ণকুহরটাও কিন্তু সেরকম একটা ভূমিকা রাখে, যে ওয়েভগুলো আমরা রিসিভ করতেছি সাউন্ড ওয়েভ, সেগুলো আমাদের এই ভিতরে আসতে আসতে দেখা যায় 22 গুণ শক্তিশালী হয়ে যায়, তীব্রতাটা 22 গুণ হয়ে যায়, কারণ হচ্ছে কর্ণকুহর। তাহলে ভাবতেছো এইরকম প্যাসেজ দিয়ে কি লাভ আমার, কিন্তু এটা কিন্তু তোমাকে, তুমি তো সাউন্ড শুনতেই পারতা না, 22 গুণ তীব্রতা বৃদ্ধি হয়ে যায় যখন এই প্যাসেজ দিয়ে একটা সাউন্ড পাস করে। আচ্ছা, পাস করে গিয়ে কোথায় আঘাত করবে, এই দেখতে পারতেছো এটা হচ্ছে কর্ণপট বা কানের পর্দা বা এয়ার ড্রাম। এই ইয়ার ড্রাম এক অদ্ভুত এক জিনিস, খুব পাতলা একটা জিনিস, তাই না। এই মনে করো হচ্ছে এয়ার ড্রাম, খুব পাতলা একটা জিনিস, কানের পর্দা। তবে এই পাতলা জিনিসের ঘটনা শুনলে তুমি অবাক হয়ে যাবা, যে দেখো এই পাতলা জিনিস, তুমি ভাবতেছো এত ছোট একটা জিনিস, এরকমই তো হবে। এখন এই ছোট জিনিসকে তুমি যদি ভাগ করো, তুমি 3টা লেয়ার দেখতে পারবা, বাইরের লেয়ার, মাঝখানের লেয়ার, ভিতরের লেয়ার, 3টা লেয়ার। বুঝতেছো কিভাবে নাম দিবে, বহিস্থ, মধ্যস্থ, অন্তস্থ। এখন মজার ব্যাপার হচ্ছে, এই পর্দা তৈরি করতে আমাদের যে ভ্রূণ আছে না, ভ্রূণের 3টা লেয়ার আছে না, 3টা লেয়ারেরই অবদান আছে। অর্থাৎ একটা কানের পর্দা এরকম একটা পাতলা জিনিস তৈরি করতে আমাদের ভ্রূণের সবগুলো লেয়ার বা অংশ কাজ করে। যেমন এই যে কানের পর্দার বাইরের যে অংশটা আছে, বহিস্থ পার্ট, এটা তৈরি হয় একটোডার্ম থেকে, মাঝখানেরটা তৈরি হয় মেসোডার্ম থেকে, আর ভিতরেরটা তৈরি হয় এন্ডোডার্ম থেকে। অর্থাৎ দেখতে পাচ্ছ এমব্রায়োলজি যে আমরা পড়বো নবম অধ্যায়ে, ব্যাপারগুলো কত জটিল আসলে। একটা কানের পর্দার মতো পাতলা জিনিস তৈরিতেই নাকি 3টা স্তরই দরকার হয়। ওকে, তো যাই হোক, এই হচ্ছে কানের পর্দা। কানের পর্দার পরে দেখো আসতে আমাদের হচ্ছে এখানে কানের 3টা হাড্ডি, মেলিয়াস, ইনকাস, স্ট্যাপিস। তারপর আসতেছে অন্তকর্ণ, সে এক বিশাল কাহিনী। তো অন্তকর্ণে দেখো এই যে পেঁচানো অংশটা দেখতেছো, তাই না, পাক খাওয়া অংশটা, এই অংশটা আমাদের শ্রবণে সাহায্য করে এবং এটাকে বলা হয় ককলিয়া, এটাকে বলা হয় ককলিয়া। আর উপরে যে পার্টগুলো দেখতে পারতেছো, এরকম কিছু সার্কেলের মতো দেখতে পারতেছো, এখানে একটা ফোলা একটা অংশ দেখতে পারতেছো, এই অংশগুলো সাহায্য করে আমাদের ভারসাম্য রক্ষা করতে। সেই ভারসাম্য রক্ষাকারী অঙ্গগুলোকে বলা হয় ভেস্টিবিউল, ভেস্টিবিউল। তাহলে দেখো আমরা দেখতে পারতেছি যে ইনার এয়ারের একেবারে অন্তকর্ণের নিচে যে পোর্শনটা আছে ককলিয়া, এটা আমাদেরকে শ্রবণে সাহায্য করে, শ্রবণে সাহায্য করে। আর উপরে যেটা আছে, যে পার্টটা, এটাকে বলা হয় ভেস্টিবিউল, এটা আমাদের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। দেখছো, এখন দেখো ককলিয়া থেকে একটা নার্ভ, যে হলুদ কালি দিয়ে নার্ভ বোঝানো হয়েছে, এখান থেকে একটা নার্ভ বের হয়, এই নার্ভটাকে বলা হয় ককলিয়ার নার্ভ। আবার ভেস্টিবিউল থেকে যে নার্ভ বের হয় সেটাকে বলা হয় ভেস্টিবুলার নার্ভ। এখন এই দুইটা নার্ভকে একত্রে বলা হয়
ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ, ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ, এবং এটাকে নাম্বারিং করা হয় নার্ভ নাম্বার 8 হিসেবে। তোমরা জানো 8 নম্বর, গতদিন ছবি এঁকে দেখাইছিলাম না, 8 নম্বরের কাজ হচ্ছে শ্রবণ ও ভারসাম্য রক্ষা করা। তাহলে শ্রবণ রক্ষার জন্য হচ্ছে এর কক্লিয়ার পার্টটা দায়ী, আর ভারসাম্য রক্ষার জন্য এর ভেস্টিবুল পার্টটা দায়ী। আচ্ছা, আরো কিছু ব্যাপার দেখি। তোমাদের এই যে মধ্যকর্ণ আছে, লাল কালিতে দেখা যাচ্ছে, লাল রঙের মধ্যকর্ণ, মধ্যকর্ণে 3টা হাত দিয়ে আছে, মেলিয়াস, ইনকাস, স্ট্যাপিস। এখন দেখো এই মধ্যকর্ণ থেকে একটা এরকম নল বের হয়েছে, নিচের দিকে একটা নল বের হয়েছে না ভাইয়ারা, খেয়াল করছো? এই নলটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান নালী, ইউস্টেশিয়ান নালী বা অডিটারি ক্যানেল, অনেকগুলো নামই আছে। ইউস্টেশিয়ান নালী, এই ইউস্টেশিয়ান নালী কি হয়েছে? এই ইউস্টেশিয়ান নালী গিয়ে আমাদের ফ্যারিংস আছে না, ফ্যারিংসে গিয়ে ওপেন হয়েছে, ফ্যারিংস, ফ্যারিংসে গিয়ে ওপেন হয়েছে। এবং ফ্যারিংস তোমরা জানো আমাদের মুখের সাথে কানেক্টেড আছে। তো এই ফ্যারিংস কি, ল্যারিংস কি, এগুলো নিয়ে তো তোমাদের সঠিক কনসেপশন আছে কিনা আমি জানি না। তোমাদের পরিপাক তন্ত্রের অধ্যায় এটা পড়ানো উচিত ছিল, তো পড়ায় আমার মনে হয় না কেউ এগুলো আসলে দেখায় ঠিক মতো। তো তোমাদের সমস্যা নাই, তোমাদের আমাদের যে গ্রুপটা আছে রুটস এডু গ্রুপে, সেই রুটস এডু গ্রুপে আমি কিন্তু একটা ক্লাস হোয়াইট বোর্ডে আমার বাসায় রেকর্ড করে ছবি এঁকে তোমাদের ল্যারিংস ফেরিংস কি জিনিস, এই জায়গার যে ব্যাপার স্যাপারগুলো আছে বিভিন্ন অঙ্গ, এগুলোর সঙ্গে ক্লিয়ার কনসেপ্ট ছাড়া তো প্রাণীবিজ্ঞান পড়া সম্ভব না। তো ওইটা কিন্তু আমি একটা ক্লাস অলরেডি রুটস এডুর গ্রুপে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই আমার নাম লিখে সার্চ দাও, বা আমার যে হ্যাশট্যাগে আমার পোস্টগুলো আসে, হ্যাশট্যাগ রাহাত15, এই হ্যাশট্যাগে গেলেই কিন্তু তুমি ওই ক্লাসটা খুঁজে পাবা। তো ওই ক্লাসটা যদি তুমি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আসলে হচ্ছে আমার কান এবং আমার মুখ কিন্তু কানেক্টেড। এই কারণে নাক কান গলা বিশেষজ্ঞ বলা হয়, এই তিনটা কিন্তু কানেক্টেড একসাথে, তারা কিন্তু এগুলো নিয়ে করে। তো দেখো এটার কাজ কি, এই নলটার কাজ কি? এই নলটার কাজ হচ্ছে এই যে কানের পর্দা আছে, এই পর্দার দুই পাশের বাতাসের ভারসাম্যটা রক্ষা করা, বাতাসের যে চাপ আছে সেটার ভারসাম্য রক্ষা করা। কারণ দেখো এটা হচ্ছে খুব পাতলা একটা জিনিস, তো যদি এর দুই পাশের চাপটা দুই রকম হয়, মনে করো এদিক থেকে চাপ বেশি, তাহলে কি হবে? এটা ফেটে ভিতর দিক ফেটে যাবে। আবার মনে করো ভিতর দিক থেকে চাপ বেশি, তখন এটা বাইরের দিকে ফেটে যাবে। তো এটা তো খুব সেন্সিটিভ একটা জিনিস, অতি সহজেই এটা ফেটে যেতে পারে। তাই জাস্ট ওকে বাঁচায় রাখার জন্য, ইনট্যাক্ট রাখার জন্য এখানে কিন্তু আছে হচ্ছে ইউস্টেশিয়ান নালী, ইউস্টেশিয়ান নালী। ওকে, এই ইউস্টেশিয়ান নালীটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের কানের পর্দার জন্য। এটা কি করে? ব্যালেন্স করে মুখ, এবং দেখো আমাদের এদিক দিয়ে কিন্তু বাতাস ঢুকতেছে, এদিকে একটা বাতাসের চাপ আছে, আবার ফেরিংস তো আমাদের মুখের সাথে কানেক্টেড, তার মানে মুখ এবং নাকের সাথে কানেক্টেড। দেখো ব্যাপারটা বুঝাই, নাক মুখ দিয়ে ছিদ্র আছে, এখান দিয়ে বাতাস ঢুকতেছে, এইখান দিয়ে কিন্তু বাতাস ঢুকতেছে। তবে ব্যাপারটা হচ্ছে এইখানে যে বাতাসটা সেটা কিন্তু আমাদের মাথার ভিতরে আসতেছে না। আমরা অনেক সময় বলি যে এক কান দিয়ে কথা নিয়ে আরেক কান দিয়ে বের করে দিচ্ছে, এটা কিন্তু সাইন্টিফিক্যালি সম্ভব না। কারণ এই কান দিয়ে যে কথাটা আসছে বা শব্দটা আসছে, বাতাসটা আসছে, এটা কিন্তু এই পর্যন্ত আসবে, ফার্দার কিন্তু ক্রস করবে না। কিন্তু মুখের যেটা আছে এটা কিন্তু ভিতরে চলে আসতে পারে। যাই হোক, জটিল হয়ে যাচ্ছে কি বেশি? আচ্ছা আর জটিল করবো না। দেখো তো দেখো এদিক দিয়ে এই কানের পর্দার এই সাইডে যে বাতাসগুলো ঢুকতেছে এটা আসতেছে কানের পর্দা দিয়ে, আবার দেখো এদিকে যে বাতাসগুলো আসতেছে সেটা আসতেছে মুখ গহ্বর এবং নাসা গহ্বর থেকে। তো এই দুইটার চাপের ভারসাম্য কিন্তু রক্ষা করা দরকার, নাহলে কিন্তু অনেক প্রবলেম হয়। তোমরা খেয়াল করবা যারা বিমানে উঠছো, বিমানে চলাচল করছো, তারা অনেকেই খেয়াল করবা যে বিমানটা যখন টেক অফ করে, মানে উপরে উঠে, বা বিমান যখন নিচে নেমে আসে, তখন দেখবা কানের মধ্যে একটু ব্যথা ব্যথা লাগে, মনে হয় যে চাপ চাপ লাগে একটু। খেয়াল করবা, সবার ক্ষেত্রে হয় না, আমার ক্ষেত্রেও হয় না, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যাদের একটু দুর্বলতা আছে, দেখা যায় যে বিমানটা যখন উঠে, বিমান আকাশে উড়ার সময় না, যখন উপরে উঠতেছে বা যখন বিমানটা ল্যান্ড করতেছে, তখন দেখা যায় কানের মধ্যে একটা চাপ চাপ অনুভব হয়, তাই না? এটার কারণ হচ্ছে যে এইটাই। তো এটা কিন্তু একটা সমাধান আছে, এটা কোনো তোমার কাছে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। তোমরা যেটা করবা, বিমানটা টেক অফ করার সময় এবং বিমানটা ল্যান্ড অফ করার সময় মুখটা হা করে রাখবা, মুখ হা করে রাখবা, দেখবা যে এটা হইতেছে না। যদি কারো এরকম প্রবলেম থাকে, অনেক সময় লিফটে ওঠানামা করার সময় এই প্রবলেমটা অনেকের দেখা যায়, যাদের অবস্থা বেশি খারাপ, দেখা যায় লিফট যখন উপরে উঠতেছে বা থেমে যাচ্ছে, তখন দেখা যায় কানের মধ্যে একটু ব্যথা লাগে। খেয়াল করে দেখবা, সবার হয় না, এটা খুব কম লোকের হয়। তো তখন কি করবা? হা করে থাকবা। হা করে থাকলে আমার যে ইউস্টেশিয়ান নালী আছে, এটা এই পাশ আর এই পাশে কি করতে পারবে? একটা চাপের ব্যালেন্স করে ফেলতে পারবে, যার ফলে তুমি কিন্তু ব্যথাটা পাবা না। তো এটা হচ্ছে একটা টিপস তোমাদের উদ্দেশ্যে। যদি কারো এরকম প্রবলেম থাকে যে উঠানামা করার সময় কানে ব্যথা হয়, তুমি মুখটা হা করে থাকবা ওই কতক্ষণ, তাই না, 2-1 মিনিট। তো তাইলে কিন্তু তুমি আর এই ব্যথাটা তুমি পাবা না, ঠিক আছে? এটা মাথায় রাখো। ওকে, তারপর দেখো আমি বোধহয় কিছু ছবি রাখছি, আমি ছবি এঁকে এঁকে পড়াবো। আমি দেখাচ্ছি যে মেলিয়াস, ইনকাস, স্টেপিস আছে। এই হচ্ছে মেলিয়াস, এই হচ্ছে ইনকাস, এই হচ্ছে স্টেপিস।
এই যে হাড্ডিগুলা এটা আসলে কতটা ছোট, চিন্তা করে দেখো কতটা ছোট। একটা হাতের আঙ্গুলের এই যে ডিজিটের ইয়ের মধ্যে দেখো ধরে গেছে, এত ছোট তিনটা হাড্ডি কানের মধ্যে আছে। এই জিনিসগুলো ভাইব্রেট করে করে তোমাকে শুনতে সাহায্য করতেছে। তো আসো এবার আমি কানের ছবি আঁকবো, আমার মতো করে কানের ছবি আঁকবো। তো দেখো হোয়াইট বোর্ডে প্রথম, সরি ডিজিটাল বোর্ডে প্রথম আঁকতেছি, যদিও হোয়াইট বোর্ডে হয়তো কয়েকশো বার আঁকা হয়ে গেছে এই ছবিটা। তো দেখো এই হচ্ছে কি ভাইরা, এটা হচ্ছে কানের পিনা, কানের পিনা। কানের পিনা থেকে এটা ভিতরের দিকে যেটা যাচ্ছে এটার নাম হচ্ছে কর্ণকুহর। তাহলে দেখো এই হচ্ছে পিনা, এটাকে বলে এক্সটার্নাল অডিটরি ক্যানেল। তো তোমাদের তো বাংলা লেখা আছে, আমার একটু বাংলা ইংরেজি মিক্স করে যায় বুঝছো, কখনো দেখা যায় বাংলা লিখে ফেলি। আমি কসমোপলিটন, তো আমি আবার সবকিছুকেই আমার কাছে সমান লাগে। তো দেখো এই হচ্ছে কর্ণকুহর, আর এই জায়গায় এসে একটা স্পেশাল অংশ আছে, এটাকে বলা হয় কানের পর্দা। আমি সিম্পলি আঁকলাম, এটা হচ্ছে কানের পর্দা। তাহলে এই যে কালো কালিতে যে তিনটা পার্ট আমি দেখাইলাম, এই তিনটা পার্টই হচ্ছে ভাইয়ারা আমাদের বহিকর্ণ। এই তিনটা পার্ট হচ্ছে আমাদের বহিকর্ণ। শেষ, বহিকর্ণ শেষ, সিম্পল, একে বললাম না। এবার আসলে অন্তকর্ণ, লাল কালি দিয়ে আঁকি, তাই না? গতবার যদি লাল কালি দিয়ে আঁকছিলাম। অন্তকর্ণে এরকম একটা ক্যাভিটি আছে, ক্যাভিটি থেকে একটা নল বের হয়ে গেছে ভাইয়ারা, জানো তোমরা সবাই। এই নলের নাম হচ্ছে ইউস্টেশিয়ান নালী বা অডিটরি ক্যানেলও বলে অনেকে, ইউস্টেশিয়ান নালী। এই ইউস্টেশিয়ান নালী কি করতেছে ভাইয়া? দুই পাশে চাপের ভারসাম্যটা রক্ষা করতেছে। আচ্ছা, এখন এখানে তিনটা হাড্ডি আছে, এই হাড্ডি তিনটা আমি একটু অন্য কালারে আঁকি, তোমরা বুঝা নিও। তিনটা তিন কালারে আঁকি, কি বলো? প্রথমে দেখো অনেকটা হাতুড়ির মতো, হ্যামারের মতো একটা হাড্ডি, এর নাম হচ্ছে ম্যালিয়াস। ম্যালিয়াস দেখতে অনেকটা হাতুড়ির মতো না ভাইয়া? হাতুড়িটা এরকম হয় না, একদিকে হাতল আর একদিকটা মোটা, এখন একটা হাতুড়ির মতো কিন্তু, তাই না? হাতুড়ির মতো অনেকটা। বাড়ি মারবে কাকে? তো এ কাকে বাড়ি মারে? এ বাড়ি মারে হচ্ছে ইনকা, ম্যালিয়াস ইনকাসকে, ইনকাসকে বাড়ি মারে। ইনকাস হচ্ছে এরকম একটা অস্থি। দাঁড়াও সময় নিয়ে নিয়ে আঁকি, তাহলে সুন্দর হবে ছবিটা। এর জন্য একটা স্টেপ, ম্যালিয়াস ইনকাস। ঠিক আছে, তারপর হচ্ছে স্টেপিস, স্টেপিসটা আবার এভাবে আঁকি। ঠিক আছে, ম্যালিয়াস ইনকাস স্টেপিস, ছবি বোঝা যাচ্ছে তো? জানি না সুন্দর হচ্ছে কিনা। নরমালি আমার ছবি কিন্তু, আমি সত্যি কথা জানি ছবি সুন্দরই হয়, সবাই বলে। ছবির জোরেই আমি অ্যানাটমি পাস করে আসছি মেডিকেলে, ঠিক আছে? ছবি আঁকা দিয়ে আসতাম, ওইটা দেখে নম্বর দিয়ে রাখতো। তো দেখো এখন এই হচ্ছে ম্যালিয়াস ইনকাস স্টেপিস, তিনটা হাড্ডি আছে। ম্যালিয়াস হচ্ছে দেখতে হাতুড়ির মতো, ইনকাস হচ্ছে নেহাইয়ের মতো। তো নেহাইয়ের শেষের অক্ষর হচ্ছে ই, হ্রস্ব ই। ইনকাসের শুরুর অক্ষর হচ্ছে হ্রস্ব ই, এবার মনে রাখতে পারো, নেহাইয়ের মতো ইনকাস। আর স্টেপিস হচ্ছে ঘোড়ার পাদানির মতো, জিনের পাদানির মতো। ওই যে স্টেপ, স্টেপ নামের অর্থ কি? পা। তো পা যেখানে রাখা হয় এটাকে বলা হয় পাদানি, ইংরেজিতে বলা হয় স্টেপিস। তো এই জন্য এটার নাম হয়ে গেছে স্টেপিস। এখন এই যে মেলিয়াস ইনকাস স্টেপিস, এই মেলিয়াস ইনকাস স্টেপিস গিয়ে ওপেন হয় কোথায়? এটা গিয়ে ওপেন হয় হচ্ছে অন্তকর্ণে, এটা গিয়ে ওপেন হয় অন্তকর্ণ। তো এখান থেকে অন্তকর্ণ আঁকা শুরু করি। তো দেখো এই যে পার্টগুলা মেলিয়াস ইনকাস স্টেপিস, এরা তো আমাদের শ্রবণের সাথে জড়িত, শ্রবণের সাথে। তার মানে এরা কিন্তু কিসে থাকবে? ককলিয়ার সাথে কানেক্টেড থাকবে, কারণ ভারসাম্য রক্ষায় এদের কোনো ভূমিকা নাই। তাহলে এরা কানেক্টেড হবে কার সাথে? ককলিয়ার সাথে। দেখো এই হচ্ছে ককলিয়া। ককলিয়াতে অনেক বেশি প্যাচ থাকে, আমি যদি অত বেশি প্যাচ দিই তখন আর ছবিটা তোমরা বুঝবে না, তাই আমি কম প্যাচ দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ককলিয়া, পিছু এই অংশটা হচ্ছে ককলিয়া। এখন তোমরা দেখো, তোমরা কিন্তু মধ্যকর্ণ বুঝে গেছো, মধ্যকর্ণে মেলিয়াস ইনকাস স্টেপিস আছে, ইউস্টেশিয়ান নালী আছে।
তারপর এই জায়গা থেকে শুরু হচ্ছে অন্তঃকর্ণ। এখন অন্তঃকর্ণে যাওয়ার আগে ভাইয়া, অন্তঃকর্ণে যাওয়ার আগে আমি তোমাদের কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব, কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে এই ছবিটা আসতেছি। ওই যে কনসেপ্টটা, সবকিছুর একটা বেসিক ব্যাপার আছে সব সাবজেক্টের। এটা তুমি সমাজবিজ্ঞানী বলো, সমাজবিজ্ঞান পড়তে খারাপ লাগে কেন জানো? কারণ সমাজবিজ্ঞানের বেসিকই নাই তোমাদের কোনো। ফিজিক্স কেমিস্ট্রি ভালো লাগে কারণ এটা বেসিক আছে, পড়ে বুঝতে পারো। সোশ্যাল সায়েন্স কেন বুঝো না? ওটা বেসিক কিছু ব্যাপার আছে, ওগুলো তোমরা পড়োই না, না পড়ে ডাইরেক্ট শিখতে যাও। তো তেমনি এখন এই যে কানের গঠনটা পড়ার আগে একটু বেসিক ব্যাপার আছে, ইনার ইয়ারের একটা বেসিক ব্যাপার আছে, একটাই। এইটা তুমি যদি বুঝো, তুমি কিন্তু নিজে বই পড়েই বাইক রে ফেলতে পারবা কাহিনী কি আছে। এই বেসিক কথাটা আসলে আমি তোমাদের শিখাই দিই। তা আসো ভাইয়া, বেসিক কথাটা হচ্ছে তোমরা পড়তে গিয়ে দুইটা টার্ম শুনছো, একটা হচ্ছে অস্থিময় লেবিরিন্থ আর একটা হচ্ছে মেমব্রেনাস লেবিরিন্থ। এখন এই এই জিনিসটা হচ্ছে আসলে কি? একটা হচ্ছে অস্থিময় লেবিরিন্থ লেবিরিন্থ আর একটা হচ্ছে আবরণময় বা মেমব্রেনাসই লিখে দেই আমি, মেমব্রেনাস লেবিরিন্থ। বুঝে নাও, বানান টানান তো জানোই, এইসব নিয়ে আমি ঝামেলা হয়ে যায় আমার লিখতে লিখতে, মনোযোগ কম তো প্রবলেম হয়। এখন লেবিরিন্থ মানে কি? লেবিরিন্থ মানে হচ্ছে মেইজ। তোমরা তো মেইজ বুঝো তাই না? ভুলভুলাইয়া, যে খাঁজ কাটা থাকে, একদিক দিয়ে ঢুকাই দিবে আরেক দিক দিয়ে বাইরে হয়ে আসো এবার তুমি। তো এটাকে বলা হয় মেইজ বা লেবিরিন্থ। এখন লেবিরিন্থ বলতে এখানে সিম্পলি বোঝাচ্ছে হচ্ছে প্যাসেজ, মানে যাওয়া আসা করার রাস্তা, রাস্তার মতো একটা, এই যে সাউন্ড যাওয়া আসা করে, ঠিক আছে, মানে রাস্তার মতো কিন্তু দেখতে অনেকটা, এটাকে বলা হচ্ছে মেইজ। এখন দেখো এই যে মেইজ বা লেবিরিন্থ, এটা কিন্তু আছে দুই রকম, একটা হচ্ছে অস্থিময় আর একটা হচ্ছে মেমব্রেনাস। এই জিনিসটা ভাইয়া কি? দেখো আমাদের কানটা কোন হাড্ডির ভিতরে অবস্থিত? আমাদের কানটা হচ্ছে টেম্পোরাল হাড্ডির ভিতরে অবস্থিত। এখন আমি টেম্পোরাল হাড্ডিটাকে একটু সিম্পলি দেখাই তোমাদের। মনে করো এই হচ্ছে টেম্পোরাল হাড্ডি, মনে করো ভাইয়া এই হচ্ছে টেম্পোরাল হাড্ডি। এবার আমাদের কান যদি তুমি বানাইতে যাও টেম্পোরাল হাড্ডির মতো, তোমাকে কি করতে হবে? টেম্পোরাল হাড্ডিটা খোঁড়াখুড়ি করতে হবে। চিন্তা করো, তুমি যদি একটা জায়গায় মাটি বাড়ি বানাতে চাও, সেই জায়গার মাটিটা কিন্তু অনেক খুঁড়তে হয়। ঠিক তেমনি তুমি যদি এই যে টেম্পোরাল বোন, এই টেম্পোরাল বোনের ভিতর কান বসাইতে চাও, তোমাকেও কিন্তু এখানে অনেক খোঁড়াখুড়ি ভাইয়া করতে হবে, খোঁড়াখুড়ি করতে হবে। তো কেমনে খোঁড়াখুড়ি করব? দেখো, খোঁড়াখুড়ি করার আগে প্রথমে তো আমি একটু সিম্পলি দেখাই। দেখো খোঁড়াখুড়ি করতে কেমনে করব, এই দেখো, দেখো আমি কানটা খুঁড়ে এরকম গর্ত করে ফেলছি। এখন এই যে কানটা খুঁড়ে আমি তো একেবারে সহজভাবে দেখাচ্ছি, ব্যাপারগুলো তো অনেক পেঁচানো। তো কান খুলে চিন্তা করো, কান কিন্তু তোমার খুব সাদা সিধে কোনো অর্গান না, আমাদের হাড্ডিকে সে খুঁড়ে ফেলছে, খুঁড়ে তার মধ্যে একটা এরকম রাস্তা তৈরি করে ফেলছে। রাস্তার মতো হয়েছে না? তাই দেখো, বোন বা অস্থিকে খুঁড়ে যেই রাস্তা তৈরি করা হয়, সেই রাস্তাকে বলা হয় তোমার অস্থিময় লেবিরিন্থ বা বনি লেবিরিন্থ। অস্থিময় লেবিরিন্থ, এইটার নাম হচ্ছে অস্থিময় লেবিরিন্থ। বুঝা গেছে? এবার আসলে ভাই মেমব্রেনাস লেবিরিন্থ কি? মেমব্রেনাস লেবিরিন্থ হচ্ছে এই যে অস্থিময় লেবিরিন্থ আছে, অস্থিময় লেবিরিন্থের বাউন্ডারি কে তৈরি করছে? বাউন্ডারি তৈরি করছে হাড্ডি, তাই না? দেখো চারপাশে হচ্ছে হাড্ডি। এবার দেখা যায় এই যে অস্থিময় লেবিরিন্থ তৈরি হয়েছে, এই অস্থিময় লেবিরিন্থের ভিতরে একটা টিউব ঢুকে পড়ে, এই দেখো এর ভিতরে মনে একটা টিউব ঢুকে পড়লো, টিউব ঢুকে পড়ছে। এখন এই যে টিউবটা নীল কালিতে দেখাইছি, এই টিউবের যে আবরণটা আছে ভাইয়া, এটা কিন্তু হাড্ডি দিয়ে তৈরি না। দেখো আমার অস্থিময় লেবিরিন্থের চারপাশের বাউন্ডারিটা কিন্তু হাড্ডি দিয়েই তৈরি। তুমি উপরে যাও, নিচে যাও, ডানে যাও, বামে যাও, হাড্ডি পাবা। তবে এই যে ভিতরে যে নীল রঙের টিউবটা, এটা কিন্তু অনেকটা রাস্তার মতো, টিউবটা প্রবেশ করলো। এই টিউবটা কিন্তু ভাইয়া তোমার কি দিয়ে তৈরি না, এটা কিন্তু তোমার অস্থি দিয়ে বাউন্ডারি না, এর বাউন্ডারিটা তৈরি হয় যেটা দিয়ে, সেটাকে বলা মেমব্রেন। তাহলে এটার বাউন্ডারিটা কি দিয়ে তৈরি? মেমব্রেন দিয়ে তৈরি। এখন দেখো যেই প্যাসেজটা বা যেই মেইজটা বা যেই রাস্তাটার বাউন্ডারি মেমব্রেন দিয়ে তৈরি, এটাকে বলা হয় মেমব্রেনাস লেবিরিন্থ। দেখো একটা হচ্ছে অস্থিময় লেবিরিন্থ আর একটা হচ্ছে মেমব্রেনাস লেবিরিন্থ। ওকে, এখন এদের মধ্যে আর কি পার্থক্য আছে? এদের মধ্যে পার্থক্য হচ্ছে এটা যেহেতু দুটো ক্যাভিটিটাকে ধরে রাখার জন্য এখানে কিন্তু ফ্লুইডের দরকার আছে। ফ্লুইড না থাকলে কি হবে? একেবারে আঠাশাটা হয়ে লেগে যাবে। তাহলে দেখো আমার অস্থিময় লেবিরিন্থে এখানে কিছু ফ্লুইড আছে, এরকম ফ্লুইড আছে। সেই ফ্লুইডের নাম হচ্ছে পেরিলিম্ফ। পেরিলিম্ফ।
পেরিলিম্ফ। আবার দেখো আমার যে মেমব্রেনাস লেবিরিন্থ আছে ভিতরে, এই মেমব্রেনাস লেবিরিন্থেও কিছু ফ্লুইড আছে, এই ফ্লুইডের নাম হচ্ছে এন্ডোলিম্ফ। এন্ডোলিম্ফ এন্ডোলিম্ফ। এখন তোমরা বুঝতেই পারতেছো এন্ডো কেন, কারণ দেখো ভিতরে কিন্তু মেমব্রেনাস লেবিরিন্থটাই থাকে এবং একে চারপাশ দিয়ে আবৃত করে রাখে হচ্ছে অস্থিময় লেবিরিন্থ। তো দেখো পেরি শব্দের অর্থ কিন্তু কি চারপাশ, পেরি মানে কিন্তু চারপাশ, আর এন্ডো মানে ভিতরে, এন্ডো মানে ভিতরে, তাহলে ভিতরে যে টিউব থাকে সেই টিউবের রসকে, রস মানে হচ্ছে লিম্ফ, তাই না, লিম্ফ মানে কিন্তু রস, সেই টিউবের রসকে বলা হবে এন্ডোলিম্ফ। আর এন্ডোলিম্ফকে চারপাশ থেকে মানে পেরি ভাবে যে আবৃত করে রাখে সেই টিউবের ভিতরে যে রস বা লিম্ফ থাকে সেটাকে বলা হবে পেরিলিম্ফ। ওকে, ক্লিয়ার এতটুকু? তো এন্ডোলিম্ফ আর পেরিলিম্ফের আরেকটা পার্থক্য শিখাই, সেটা হচ্ছে পেরিলিম্ফে বেশি পরিমাণে থাকে হচ্ছে সোডিয়াম আর এন্ডোলিম্ফে বেশি পরিমাণে থাকে হচ্ছে পটাশিয়াম। এটা নিয়ে তোমরা খুব অদ্ভুত কথা বললাম তা কিন্তু না, তোমরা কোষের গঠন সবাই পড়ছো। তো এই হচ্ছে মনে করো কোষ, কোষের ভিতরে কিছু ফ্লুইড থাকে যেটাকে বলা হয় ইন্ট্রাসেলুলার ফ্লুইড, আবার কোষের বাইরে কিছু ফ্লুইড থাকে যেটাকে বলা হয়, কোষের বাইরে যেহেতু তাই বলা হয় এক্সট্রা সেলুলার ফ্লুইড। এখন তোমরা সবসময় মনে রাখবা যে কোষের ভিতরে যে ফ্লুইড থাকে সেখানে বেশি পরিমাণে থাকে হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে। আবার কোষের বাইরে যে ফ্লুইড আছে সেটাতে প্রচুর পরিমাণে থাকে হচ্ছে সোডিয়াম। এটাও কিন্তু একটা বেসিক কথা ভাইয়া, প্রাণীবিজ্ঞানের একটা বেসিক কথা। তোমরা ভাববা ভাই এগুলো বইয়ে বলা আছে, হ্যাঁ বইয়ে বলা আছে, বইয়ে বলা আছে, কিন্তু বলা নাই যে এগুলো বেসিক, এই কথাগুলো না জানলে এটাগুলো পরীক্ষায় আসে না, কিন্তু এগুলো না জানলে প্রাণীবিজ্ঞান বোঝা যায় না। এটা হচ্ছে বেসিক। কেমনে বেসিক? গতদিন তোমাদেরকে শিখাইলাম না নিউরনের যে অ্যাকশন পটেনশিয়াল, বলছিলাম না সোডিয়াম পটাশিয়ামের ব্যাপার, সেখানে এটা লাগবে। তারপর তোমরা পড়ছো না রক্তের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের সঞ্চালন, অক্সিজেনের সঞ্চালন, তো তখন তোমরা মনে আছে বলছিলা যে লোহিত রক্ত কণিকাতে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয় পটাশিয়াম কার্বনেট হিসেবে, আর প্লাজমাতে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয় সোডিয়াম কার্বনেট হিসেবে। তো কেন ভাইয়া এটা? কারণ লোহিত রক্ত কণিকাতে যেহেতু পটাশিয়াম বেশি আছে তাই সেখানে কার্বন ডাই অক্সাইড গুলো এসে পটাশিয়ামের সাথে যুক্ত হয় আর তৈরি হয় পটাশিয়াম কার্বনেট। আবার লোহিত রক্ত কণিকার বাইরে যে প্লাজমা আছে সেটা তো একটা এক্সট্রাসেলুলার ফ্লুইডের মতো অনেকটা, তাই না? তো সেখানে বেশি পরিমাণে আছে কি সোডিয়াম, তাই সেখানে প্লাজমার মধ্যে সোডিয়ামের সাথে যুক্ত হয় কার্বন ডাই অক্সাইড, তাই প্লাজমায় কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয় সোডিয়াম কার্বনেট রূপে। তো দেখছো এই বেসিক কথাটা তোমার ব্রেন পড়তে কাজে লাগছে, তোমার যে শ্বসনতন্ত্রের কাজে লাগছে, আজকে আবার তোমার কানের গঠন পড়তেও কাজে লাগতেছে, বুঝছো? এইগুলা হচ্ছে বেসিক কথা, এগুলো কিন্তু জানতে হবে, এরকম কিছু বেসিক জিনিস বলে বলে যাইতে হবে। এখন দেখো এই হচ্ছে অস্থিময় লেবিরিন্থ আর এটা হচ্ছে মেমব্রেনাস লেবিরিন্থ। ওকে, আচ্ছা, তাহলে দেখো অনেক সময় আবার এমন হয় ভাইয়া, অনেক সময় এমন হয় যে দেখো এই মনে করো হচ্ছে আমি অস্থিময় লেবিরিন্থ তৈরি করছি, অস্থিময় লেবিরিন্থ তৈরি করছি, ভালো কথা। এখন এর ভিতরে মেমব্রেনাস লেবিরিন্থ ঢুকবে, এর ভিতরে কে ঢুকবে? মেমব্রেনাস লেবিরিন্থ। তো মেমব্রেনাস লেবিরিন্থ এমন ভাবে ঢুকবে, দেখো এমন ভাবে ঢুকছে যে এর আশেপাশে আর কোনো স্পেস ফাঁকাই নাই, তার মানে পুরো স্পেসটা কিসে পরিণত হয়েছে? পুরো স্পেসটাই মেমব্রেনাস লেবিরিন্থে পরিণত হয়েছে। খেয়াল করো এখানে কিন্তু একটু স্পেস দিয়ে ঢুকছিল, তাহলে উপরে এবং নিচে ছিল হচ্ছে অস্থিময় লেবিরিন্থ, মাঝখানে ছিল মেমব্রেনাস লেবিরিন্থ। এবার মেমব্রেনাস লেবিরিন্থ এসে পুরো জায়গাটা দখল করে নিচ্ছে, উপরে নিচে কোনো স্পেস ফাঁকা নাই, তার মানে আমরা কি বলবো এখানে অস্থিময় লেবিরিন্থ বিলীন হয়ে গেছে। এরকম হয় না, সমুদ্রে দ্বীপ জেগে উঠে আবার দ্বীপ বিলীন হয়ে যায়, নদীর বুকে চর জেগে উঠে আবার চর বিলীন হয়ে যায়, ঠিক তেমনি হাড্ডির বুকে অস্থিময় লেবিরিন্থ জেগে উঠেছিল, সেটা আবার বিলীন হয়ে গেছে, কারণ হচ্ছে মেমব্রেনাস লেবিরিন্থ এমন ঢুকছে, এমন ঢুকছে যে আর অস্থিময় লেবিরিন্থের কোনো অস্তিত্বই এখানে নাই। তাইলে দেখো আমার এইরকম ঘটনা, এরকম নির্মম ঘটনা হচ্ছে ঘটে আমার ভেস্টিবিউলে। কোথায় ঘটে? ভেস্টিবিউলে। ভেস্টিবিউলে অস্থিময় লেবিরিন্থ ছিল, সেই অস্থিময় লেবিরিন্থের ভিতরে মেমব্রেনাস লেবিরিন্থ এমন ভাবে ঢুকছে যে অস্থিময় লেবিরিন্থের আর কোনো অস্তিত্বই নাই। তবে আমার ভেস্টিবিউলের নিচে কি আছে? অন্তঃকরণের দুইটা অংশ, একটা হচ্ছে ভেস্টিবিউল, একটা হচ্ছে ককলিয়া। ককলিয়াতে আবার এত নির্মম না, বানান টানানোর মধ্যে একটু ফুলটুলো হচ্ছে, তোমরা ইগনোর করবা, এগুলা আমি খেয়াল করি না আর কি বেশি একটা, আগে করতাম তোমাদের সমান যখন ছিলাম তখন কিন্তু আমি খুব সচেতন ছিলাম, প্রতিটা পিন পয়েন্ট ইভেন সেমিকোলন কমা হাইফেন কোথায় দেওয়া লাগবে ওগুলাও খেয়াল করতাম। এখন হয়তো আমার লাগে না, সেই কারণে একটু ইজি। তোমরা কিন্তু আবার আমার মতো শুরু করো না, ঠিক আছে? তোমাদের এটা করলে এখন চলবে না। তাহলে ককলিয়াটা হয় এরকম আর ভেস্টিবিউলটা হয় এরকম, তার মানে ভেস্টিবিউলে কিন্তু কোনো অস্থিময় লেবিরিন্থ থাকে না, পুরোটাই হয়ে যায় মেমব্রেনাস লেবিরিন্থ।
আর ককলিয়াতে মেমব্রেনাস লেবিরিন্থ আছে, চারপাশ দিয়ে আবার অস্থিময় লেবিরিন্থ আছে। তাহলে এই যে বেসিকটা আসলে এটা আবার এখানে কাজে লাগাই। তাহলে দেখো এই যে এটা তৈরি হয়েছে, এটা তো একটা প্যাসেজের মতো না ভাইয়া, প্যাসেজের মতো না, একটা মেজের মতো না? তাহলে তোমরা এখন ইজিলি বুঝতে পারতেছো এই মেজটা অবশ্যই কি দিয়ে তৈরি, এই মেজটা কিন্তু অবশ্যই হাড্ডি খুঁড়ে খুঁড়ে বানানো হয়েছে। তার মানে এই যে মেজটা আছে বা লেবিরিন্থটা আছে এটা কিন্তু হচ্ছে অস্থিময় লেবিরিন্থ, অস্থিময় লেবিরিন্থ। এখন এই অস্থিময় লেবিরিন্থের ভিতরে আমি তৈরি করব হচ্ছে আমার মেমব্রেনাস লেবিরিন্থ। তাহলে দেখো এখান থেকে একটা মেমব্রেন শুরু হবে, হচ্ছে। তাহলে দেখো এই ভিতরে একটা মেমব্রেন ঢুকে পড়ছে। এখন মেমব্রেনটা কিন্তু খুব একটা নির্মম না, তাই না? আমরা আগের ছবিতে দেখা আসছি যে ও ঢুকেও আশেপাশে কিন্তু জায়গা ফাঁকা রাখছে। তাহলে এই যে উপরে একটা ফাঁকা জায়গা, নিচে একটা ফাঁকা জায়গা, এটাকে আমরা বলবো অস্থিময় লেবিরিন্থ। আর মাঝখানে যে টিউবটা ঢুকছে এটাকে আমরা বলবো মেমব্রেনাস লেবিরিন্থ। ঠিক আছে, ক্লিয়ার কনসেপ্ট হইতেছে? কোথাও আটকাবা না, এগুলো শিখা গেলে কোথাও আটকাবা না। আচ্ছা এবার দেখো, এবার দেখো ঘটনাগুলো কি ঘটে। আবার এই যে ফেনেস, এটার নাম হচ্ছে স্টেফিস। স্টেফিস যে আমার ভিতরে কানের সাথে কানেক্টেড হয়, এখানে একটা ছিদ্রের মতো থাকে, এই ছিদ্রের নাম হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস, কারণ এটা ডিমের মতো, এটা ডিমের মতো গোল আর কি, ডিম্বাকার। তাহলে আমাদের কানের ভিতর দিয়ে সাউন্ডটা এসে প্রথমে এইভাবে এইভাবে যায়, দেখো এই রাস্তা দিয়ে 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 ঘুরে আবার এদিক দিয়ে বের হয়ে আসে। তাহলে এক কান দিয়ে শুনছি আরেক কান দিয়ে বাই করছি এটা বলবো না, বলতে পারো যেই কান দিয়ে শুনছি ওই কান দিয়ে বের করে দিচ্ছি, দেখো ওই কান দিয়ে কিন্তু বের হয়ে আসছে আসলে। আচ্ছা এখানে আবার একটা ছিদ্র থাকে, এটা একেবারে পুরোপুরি গোলাকার, তাহলে একে বলা হয় ফেনেস্ট্রা রোটান্ডা। উপরে একটা ডিমের মতো, ফেনেস্ট্রা ওভালিস, ওভাম মানে ডিম, আর নিচেটা রাউন্ড, তাই এটাকে বলা হয় ফেনেস্ট্রা রোটান্ডা, ফেনেস্ট্রা রোটান্ডা। ওকে ভাইয়া, এটা হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডা। আচ্ছা এখন এই যে আমার অন্তঃকর্ণ বা ককলিয়া আছে, এই ককলিয়াতে একটা মেমব্রেন ঢুকে পড়ায়, এটা কিন্তু তিনটা স্পেসে ভাগ হয়ে গেছে। কয়টা স্পেসে? তিনটা স্পেসে ভাগ হয়ে গেছে। তো আসলে স্পেসগুলোর নাম আমরা শিখি। সবার উপরে যে স্পেসটা আছে স্কালা ভেস্টিবুলি, তাই না? স্কালা ভেস্টিবুলি বোধহয়, স্কালা ভেস্টিবুলি, স্কালা ভেস্টিবুলি। মাঝখানেরটা হচ্ছে স্কালা মিডিয়া, বুঝতেছে মাঝখান যেহেতু, মিডিয়া বলতে তো মাঝি বোঝায়। আর নিচেরটা হচ্ছে স্কালা টিম্পেনি। দেখো স্কালা ভেস্টিবুলি, স্কালা মিডিয়া, স্কালা টিম্পেনি। ওকে, তাহলে সাউন্ডটা প্রথমে পাস করে স্কালা ভেস্টিবুলি দিয়ে, পাস করে আবার ঘুরে ফিরে আসে স্কালা টিম্পেনি দিয়ে। এই যে পিছনের একটা অংশে খেয়াল করো, ওই অংশের পর্যন্ত কিন্তু আমাদের, ওই অংশ পর্যন্ত কিন্তু আমাদের মেমব্রেনাস লেবিরিন্থ পৌঁছায় নাই। এইখানে যে একটা স্পেস আছে, এই স্পেসটাকে বলা হয় হেলিকোট্রিমা। আমি এইচ লিখে দিলাম, এটা হচ্ছে হেলিকোট্রিমা। তাহলে হেলিকোট্রিমা ভাইয়া কি করছে? হেলিকোট্রিমা স্কালা ভেস্টিবুলির সাথে স্কালা টিম্পেনিকে কানেক্ট করছে, এক জায়গায় গিয়ে ওদের মিলন হয়েছে একেবারে শেষ প্রান্তে, এটাকে বলা হচ্ছে হেলিকোট্রিমা। আর মাঝখান দিয়ে গেছে হচ্ছে স্কালা মিডিয়া। এখন তোমরা আমাকে বলো যে এখানে কোন জায়গায় কোন ফ্লুইড আছে, তোমরা এখন বিদ্যুৎ গতিতে বলে ফেলবে। খেয়াল করো, স্কালা ভেস্টিবুলি এবং স্কালা টিম্পেনি এরা হচ্ছে কি অস্থিময় লেবিরিন্থ। তাহলে দেখো অস্থিময় লেবিরিন্থ হচ্ছে, দেখো স্কালা, স্কালা ভেস্টিবুলি, স্কালা টিম্পেনি, এরা হচ্ছে অস্থিময় লেবিরিন্থ। বুঝতেছো ভাইয়া? দেখছো কত ডিজিটাল বোর্ডের খুব ভালো একটা সুবিধা। আমি এই যে এই জিনিসটা যে ফিল করলাম এখনই, যে আগের ক্লাসে এত সুন্দরভাবে দেখাইতে পারতাম না, এক জায়গায় লিখে ফাঁকা রেখে আসছি, আসি পূরণ করে দিলাম, এই মুছতে হইতো। তো এটা একটা অনেক বড় কিন্তু একটা পাওয়া, আসলে আমার কাছে আজকে ভালো লাগতেছে অনেক এই ব্যাপারটা করতে গিয়ে এখন। তাহলে খেয়াল করো, এই যে স্কালা ভেস্টিবুলি, স্কালা টিম্পেনি কই আছে? অস্থিময় লেবিরিন্থে আছে। এদের মাঝখানে চাপা পড়ে গেছে স্কালা মিডিয়া, স্কালা মিডিয়ার আবরণ দিয়ে তৈরি, তাই এটাকে বলা হবে মেমব্রেনাস লেবিরিন্থ। তাহলে খেয়াল করতেছো কোনটা স্কালা, স্কালা মিডিয়া, এম দিয়ে লিখে দিলাম, এটা হচ্ছে মেমব্রেনাস লেবিরিন্থ। ওকে, তাহলে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে নিচের কোনটি অস্থিময় লেবিরিন্থের অংশ, নিচের কোনটি মেমব্রেনাস লেবিরিন্থের অংশ। পারবা না? আমার স্টুডেন্টরা অবশ্যই পারবে, আটকাইতে পারবে না তোমাকে। 35-এ 35 নিয়ে, 25-এ 25 নিয়ে আসবা। কেন কেন আটকাবে ভাই? সবই তো শিখাই, কি বাকি রাখি বলো? আবার প্রশ্ন হতে পারে স্কালা টিম্পেনিতে কোন ফ্লুইড পাওয়া যায়? অ্যান্সার হবে পেরিলিম্ফ। স্কালা ভেস্টিবুলিতে কোন ফ্লুইড পাওয়া যায়? পেরিলিম্ফ। আবার স্কালা মিডিয়াতে কোন লিম্ফ পাওয়া যায়? এন্ডোলিম্ফ। বুঝতেছো? ইজি হয়ে যাচ্ছে না? তাহলে এই হচ্ছে আমাদের ককলিয়া। ককলিয়া নিয়ে, ককলিয়াতে কিভাবে কাজ হয় আমাদের পরের স্লাইডগুলোতে আছে। এখন ককলিয়ার উপরে আছে হচ্ছে আমার ভেস্টিবিউল। ককলিয়ার উপরে হচ্ছে আমার ভেস্টিবিউল। কোন কালি দিয়ে আঁকা যায় একটু খেয়াল করি আগে। সবুজ নিয়ে নিছি, সবই নিয়ে ফেলছি প্রায়, লাল লালটাও খেয়ে ফেলছি,
সবুজ দিয়ে আঁকি ভাইয়া, আর কোনো ডিস্টিংটিভ কালি নাই আর কি। তো দেখো এর উপরে এই যে তোমার মধ্যকর্ণ তো এই জায়গায় শেষ, মধ্যকর্ণটা বাউন্ডারিটা শেষ করে দিই। এই হচ্ছে মধ্যকর্ণ, মধ্যকর্ণের নিচে আছে কক্লিয়া, আবার উপরে দেখো কি আছে ভেস্টিবিউল। এখন ভেস্টিবিউলের প্রথমে দুইটা অর্গান আছে ভেস্টিবিউলে, এই ভেস্টিবিউল সেকিউল এই জিনিসগুলো আমি একেবারে স্পেসিফিক্যালি আঁকবো না, মানে কানে যেভাবে এগুলো মনে হয় কানে যেমন থাকে সেভাবে আঁকছি, এটা কিন্তু একটু একটু আমার মতো করে আঁকবো, কারণ কানে এটা যেভাবে থাকে সেটা দেখাইতে হলে তোমাকে কান কান কিন্তু মেডিকেল দেখবা, কান খুলে দেখাইতে হবে। এই দেখো এটা হচ্ছে ইউট্রিকল, এটা হচ্ছে সেকিউল, তো এই কারণে একটু সহজ করে আঁকবো আমি ছবিটা, বলে রাখলাম আগে। পরে মেডিকেলে গিয়ে দেখবে ভাইয়া তো ঠিক আছে ছবি আঁকে নাই, ভাইয়া কিছু পারে না, এটা ভাববা যেহেতু তাই আগেই বলে দিলাম। তো দেখো দেখো নিচে এরকম একটা ক্যাভিটি আছে, আবার উপরে একটা ক্যাভিটি আছে, নিচে একটা ক্যাভিটি, উপরে আরেকটা ক্যাভিটি, ঠিক আছে। নিচে একটা ক্যাভিটি, উপরে আরেকটা ক্যাভিটি। তো উপরে যেটা ক্যাভিটি আপে যেটা থাকে আপ সাইডে, এটাকে বলা হয় ইউট্রিকল, এটাকে বলা হয় ইউট্রিকল, ইউতে আপ, এটাকে বলা হয় ইউট্রিকল। আর নিচে যে ক্যাভিটিটা ভাইয়া থাকে সেটাকে বলা হয় সেকুলাস, ইউট্রিকল আর সেকুলাস। এখন দেখো এই যে ইউট্রিকল আছে, এই ইউট্রিকল থেকে তিনটা সেমি সার্কুলার ক্যানেল সৃষ্টি হয়, এই যে দেখতেছো না ভাইয়া, এই যে একটা দুইটা তিনটা। এখন এই ছবিতে খেয়াল করো, একটা কি হয়েছে, একটা হচ্ছে তোমার ল্যাটারালি, তাই না? ল্যাটারাল মানে ভাইয়া বাইরের দিকে, ল্যাটারাল মানে বাইরের দিকে, মিডিয়াল মানে ভিতরের দিকে। তাহলে খেয়াল করো এই কান থেকে বাইরের দিকে একটা চলে আসছে, এটাকে বলা হবে ল্যাটারাল, একটাকে বলা হবে ল্যাটারাল। আবার দেখো একটা একটু সামনের দিকে, দেখো একটা প্রথমটার কারণে কিন্তু দ্বিতীয়টাকে দেখা যাচ্ছে না, তার মানে কি প্রথমটা সামনে আছে দ্বিতীয়টা পিছনে আছে। তো কোনো জিনিস সামনে অবস্থান করলে সেটাকে আমরা বলতে পারি অ্যান্টেরিয়র, আর পিছনে যেটা আছে এটাকে বলবো পোস্টেরিয়র। মানে দেখো আবার যে তিনটা সেমি সার্কুলার ক্যানেল আছে এদের পজিশনিংটা হচ্ছে ল্যাটারাল, পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র, ল্যাটারাল, পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র। ওকে, আচ্ছা এখন দেখো মিডিয়াল বলতে কিন্তু কিছু নাই, মিডিয়াল থাকলে একটা এদিকে ভিতরে থাকতো, তাহলে এটা একটা এমসিকিউ এর পয়েন্ট যে নিচের কোনটি সেমি সার্কুলার ক্যানেলের টাইপ নয়, অ্যান্সার হবে মিডিয়াল, মিডিয়াল কিন্তু নাই। ওকে, তাহলে আমি সেমি সার্কুলার ক্যানেলগুলো একটু আঁকি, ভয় লাগতেছে আঁকতে কারণ জানি না কি হবে। দেখো এই হচ্ছে ল্যাটারাল, ল্যাটারালটা হয়ে গেল, ঠিক আছে। এটা মনে করো হচ্ছে পোস্টেরিয়র, এটা মনে করো পোস্টেরিয়র, আর এদিকে মনে করো অ্যান্টেরিয়র। বুঝা নাও আর কি ভাইয়া, মোটামুটি আঁকলাম। তাহলে দেখো এই যে সেমি সার্কুলার ক্যানেলগুলো আছে এদের গঠনটা হচ্ছে আবার এরকম। তোমরা প্রথমে আমার ছবি আঁকাটা দেখবা, পরে নিজে নিজে আঁকার চেষ্টা করবো। আমি আরো কয়েকবার আঁকবো এই ছবি, আজকে আরো একবার আঁকবো। এই অংশটা আবার ফোলা থাকে, একটু ফোলা কিছু অংশ আছে এখানে। ওকে, তো দেখো এখানে কিছু ফোলা ফোলা অংশ আছে। তো এই যে তিনটা সার্কেলের মতো আছে এদেরকে বলা হয় সেমি সার্কুলার ক্যানেল, সেমি সার্কুলার ক্যানেল। এখন ভাইয়া দেখো এই যে ইউট্রিকল, সেকিউল এবং সেমি সার্কুলার ক্যানেল এরা তৈরি হয়েছে কেমনে জানো? এরা তৈরি হয়েছে এমনে, দেখো এইভাবে তৈরি হয়েছে, খুবই নির্মম এরা। অর্থাৎ এখানে কি ছিল, প্রথমে হাড্ডির মধ্যে একটা গ্যাপ করছে, সুন্দরভাবে হাড্ডির মধ্যে গ্যাপ করছে, করার পর একেবারে পুরো জায়গার মধ্যে মেমব্রেন ঢুকে পড়ছে। তার মানে এই জায়গা তিনটায় ইউট্রিকল, সেকিউল এবং সেমি সার্কুলার ক্যানেল, এইখানে আমার যে অস্থিময় লেবিরিন্থ তার অস্তিত্ব, অস্থিময় লেবিরিন্থের অস্তিত্ব একেবারে বিলীন হয়ে গেছে। তাহলে দেখো আমাদের ইউট্রিকল, সেকিউল এবং সেমি সার্কুলার ক্যানেল এই তিনজনই কিন্তু হবে মেমব্রেনাস লেবিরিন্থ, এই তিনজনই কিন্তু হবে মেমব্রেনাস লেবিরিন্থ। দেখো আমি লিখতেছি ইউট্রিকল,
তারপর হচ্ছে স্যাকিউ, তারপরে হচ্ছে সেমি সার্কুলার ক্যানেল। তাহলে দেখো আমরা মেমব্রেনাস লেবিরিনথে চারটা জিনিস পাইছি, স্কালা মিডিয়া, ইউট্রিকল, সেকিউল, সেমি সার্কুলার ক্যানেল। আর অস্থিময় লেবিরিনথে দুই জিনিস পাইছি, স্কালা ভেস্টিবুল, স্কালা টেম্পিনি। এই 6 ধরনের ক্যাভিটি আমাদের অন্তঃকর্ণে থাকে। ক্লিয়ার হয়েছে? আজকে গঠনটা ক্লিয়ার তো এতক্ষণে ভাই অ্যাটলিস্ট, নাকি? না তাও ক্লিয়ার না? গঠন ক্লিয়ার না? অবশ্যই ক্লিয়ার, নাকি? তাহলে দেখো এই হচ্ছে এখানকার ব্যাপার। তাহলে ইউট্রিকল, সেকিউল, সেমি সার্কুলার ক্যানেল মিলে হচ্ছে ভেস্টিবিউল, আর স্কালা ভেস্টিবুলি, স্কালা মিডিয়া, স্কালা টিম্পেনি মিলিয়ে হচ্ছে কক্লিয়া। ঠিক আছে, পারা যাবে? তাহলে ভেস্টিবিউল কক্লিয়াটা একটু মার্ক করে দেই, এটা হচ্ছে ভেস্টিবিউল, উপরেরটা হচ্ছে ভেস্টিবিউল। দেখছো ভাই কত জটিল, আসলে অনেক জটিল, তাই না? নাকি এখনো জটিল আছে? বইয়ের পড়ার চেয়ে অনেক সহজ করে দিছি না? এর চেয়ে সহজ তুমি কোথাও পাবে না। তুমি সারা দুনিয়ার নেট ঘাটো, তুমি বুঝবা না ক্লাস করে। আমার ক্লাসটা ওরা এইভাবেই পড়াবে, কিন্তু তুই বুঝবা না। বাংলাদেশের ইউটিউব চ্যানেলটা পাবা না কখনোই, হয়তো বিদেশি ইংলিশে পাইতে পারো, কিন্তু এই যে বেসিক কথাগুলো বলে আসছি, ওরা ধরে নেয় যে এই বেসিকগুলো সবার আছে। এই কারণে বিদেশি চ্যানেল দেখে তোমরা বুঝো না, যেভাবে এগুলো তো সবাই জানে। এই মেমব্রেনাস কি, অস্থিময় কি, পেরিলিম কি, এন্ডোলিম কি, ওরা তো জানার কথা। আমাদের দেশে তো বেসিক নিয়ে কোনো ইয়াই নেই। এখন আমরা নতুন বেরিয়েছে ছন্দ, সবকিছু ছন্দ দিয়ে শিখে ফেলায়। তো এই কারণেই কিন্তু আসলে দেশের শিক্ষা, লেখাপড়া তো করতেছে, মার্কস তো পাচ্ছে, কিন্তু বেসিক ভালো না, সমস্যা এই জায়গায়। হ্যাঁ, ওরা ওরা ধরে নেয় যে এগুলো জানে, এগুলো তো জানে এরা। এই যে খাতায় যেগুলো লিখছি না এই পৃষ্ঠায়, ওরা ধরে নেয় যে ওরা জানে এগুলো। এগুলো কেন পড়াবো আমি? কিন্তু আমি তো জানি আমাদের স্টুডেন্টের কি অবস্থা। এই কারণে কিন্তু আমার ক্লাস করলে তোমরা জিনিসটা ক্লিয়ার কনসেপ্টটা পাও। আচ্ছা, তাহলে ভেস্টিবিউল এবং কক্লিয়া মিলে হচ্ছে আমার ইনার এয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে সেমি সার্কুলার ক্যানেল, এই সেমি সার্কুলার ক্যানেলে কিছু ফোলা ফোলা এলাকা থাকে। এই যে ফোলা এলাকা, ফোলা এলাকা, ফোলা ফোলা এলাকা, ফোলা এলাকাগুলোকে বলা হয় অ্যাম্পুলা। সবসময় মনে রাখবা, অ্যাম্পুলা শব্দের অর্থ হচ্ছে ফোলা এলাকা। এই যে এটার নাম হচ্ছে অ্যাম্পুলা। অ্যাম্পুলা, অ্যাম্পুলা মানে হচ্ছে ফোলা এলাকা। তো এরকম অ্যাম্পুলা আমাদের ইনারে থাকে টোটাল 5টি অ্যাম্পুলা থাকে। কয়টি থাকে? 5টি অ্যাম্পুলা থাকে। আবার আমার ইউট্রিকল এবং সেকিউলের মধ্যে কিছু স্পেশাল এরিয়া থাকে। দেখো ইউট্রিকলের এরিয়াটা হচ্ছে এরকম, দাঁড়াও ঠিক মতো একই। ইউট্রিকলের এরিয়াটা হচ্ছে এরকম, এখানে একটা স্পেশাল এরিয়া থাকে। আবার সেকিউল একটা স্পেশাল এরিয়া থাকে, ইউট্রিকলে এরকম একটা স্পেশাল এরিয়া থাকে। ঠিক আছে, এই যে ইউট্রিকল এবং সেকিউলের দুইটা স্পেশাল এরিয়া, এই এরিয়াটাকে বলা হয় হচ্ছে কি বলা হয় বলো তো? তোমরা চেষ্টা করো, তোমাদের বই লেখা আছে। এই যে দেখবা না, বই পড়লে দেখবা একটা টার্মও আমি বাইরে থেকে লিখিনি, প্রতিটা টার্ম তোমার বইয়ে আছে, প্রতিটা টার্ম তোমার বইয়ে আছে। একটাও আমি বানায় লিখতেছি না, বা মেডিকেলের একটা কথা আমি বলি না। তুমি ভাবতেছো ভাই মেডিকেলের পড়া পড়াচ্ছি না। এবং আমি ইন্টারে থাকতে আমি তোমাদের সমান জানতাম না। আমি সত্যি কথা যেটা বলি, আমি একটা জিনিস একটু কম বুঝতাম ইন্টারে থাকতে প্রাণী বিজ্ঞানে, সেটা হচ্ছে কানের গঠন, যেটা আমি মেডিকেল ভালো মতো শিখছি। তো এখন আমি যেহেতু শিখে ফেলছি, পরিশ্রমটা করে ফেলছি, আমাদের স্টুডেন্টদের যাতে আমার মতো আর কষ্ট করতে না হয় বা আক্ষেপ করতে না হয়। তো দেখো এখন এই এলাকাটা এবং এই এলাকাটা, এদেরকে বলা হয় হচ্ছে ম্যাকুলা। এদেরকে বলা হয় ম্যাকুলা। বুঝছো? তাহলে ম্যাকুলা কয়টা থাকে ভাইয়া? ম্যাকুলা থাকে 2টি। কানের মধ্যে ম্যাকুলা থাকে 2টি, আর অ্যাম্পুলা থাকে 5টি। ম্যাকুলা কই থাকে? ম্যাকুলা থাকে ইউট্রিকল এবং সেকিউলে। অ্যাম্পুলা থাকে হচ্ছে সেমি সার্কুলার ক্যানেলগুলোতে। ওকে, 5টা, আমি 4টা দেখাইছি, 5টা থাকে আর কি অ্যাকচুয়ালি। তো ভাইয়া গঠনটা সবাই বুঝতে পারছো তো না? তো আমি অন্তঃকর্ণের কাজ তো লেকচার, পরের লেকচারটায় আছে, অন্তঃকর্ণ কিভাবে ভারসাম্য রক্ষা করে, নেক্সট লেকচারে আছে। প্রথম লেকচারে কিন্তু আমরা এই যে কক্লিয়া নিয়ে শিখবো। তো ভাইয়া ক্লিয়ার কিনা আগে বলো, আমি একটু দেখে ছবিটা বোঝা যাচ্ছে কিনা। ছবিটা কি বোঝা যাচ্ছে? ছবিটা একটা তুলে রাখি আমি, ছবিটা একটু। ওকে, তাহলে এই ছবিটা সবাই তুলে রাখো। ছবিটা দরকার হলে প্রিন্ট করবা, তোমার ভালোর জন্যই, এটা আমার প্রচারণার জন্য না, তোমার ভালোর জন্যই বলতেছি যে তুমি কিন্তু এই ছবিটা নিয়ে ঘাটাঘাটি করলে বুঝে যাবে, এবং বায়োলজি আসলে কিভাবে পড়তে হয় বুঝতে পারবা। এটা হচ্ছে ম্যাকুলা। ম্যাকুলা কোথায় থাকে, অ্যাম্পুলা কোথায় থাকে, হ্যাঁ সব কিন্তু আমরা বুঝে ফেলছি, তাই না? এটা আবার আঁকবো। তোমরা তোমরা আমার ছবি দেখে প্রথমে ছবিটা 10 বার আঁকার চেষ্টা করবা, হয়ে যাবে ছবি আঁকা। ওকে, ভেস্টিবুলি মিডিয়া টিম্পেনি। আচ্ছা, ক্লিয়ার না ভাইয়া? ম্যাকুলা কই থাকে, অ্যাম্পুলা কই থাকে। এখন আরো কিছু কথা বলে দেই, যে এইখানে আবার থাকে হচ্ছে অর্গান অফ কোটি। এখানে একটা জিনিস থাকে, এটাকে বলে অর্গান অফ কোটি, এটা একটু লিখে দেই। এরকম থাকে
অর্গান অফ কোটি, অর্গান অফ কোটি। এবং এটা অসংখ্য থাকে, অর্গান অফ কোটি কিন্তু এরকম 2টা 5টা বলা যাবে না, অনেকগুলো থাকে এটা। তো অর্গান অফ কোটির কাজ হচ্ছে শ্রবণে সাহায্য করে। আর ম্যাকিউল এবং অ্যাম্পুলা, ম্যাকিউল এবং অ্যাম্পুলা এরা হচ্ছে ভারসাম্যে সাহায্য করে। কিভাবে করে দেখাবো, একেবারে ডিটেলস দেখাই দিব। আর অর্গান অফ কোটি শ্রবণে সাহায্য করে। ওকে, পারা যাবে? দেখি বলছি কিনা। এরা কাজ করে হচ্ছে শ্রবণে, এদের কাজ হচ্ছে শ্রবণ। আর উপরে যারা আছে তাদের কাজ হচ্ছে ভারসাম্য। ঠিক আছে ভাইয়া? ওকে, আগায় যাই সামনে তাইলে নাকি? স্টেশন নালীর কথা বলছি, অনেক গল্প করি কারণ মনে থাকবে, সেখানে গল্পগুলো করি। এ হচ্ছে মোটামুটি গঠন, ইউট্রিকল, সেকিউল, সেমিসার্কুলার ক্যানাল। পারবা ভাইয়া? ওকে, তাহলে আমি আগায় যাই। দেখো আমি কিন্তু অনেক কষ্ট করে রাখছি, তোমরা বললো না যে ভাইয়া এত কিছু কেন, আমি কিন্তু তোমাদের বুঝাই দিলাম পুরো জিনিসটা। এখন তোমাদের কাছে কনসেপ্ট একেবারে ক্লিয়ার। মেমব্রেনাস ল্যাবিরিন্থ বুঝছো? অস্থিময় ল্যাবিরিন্থ বুঝতে পারছো না? এন্ডোলিম, পেরিলিম, সোডিয়াম, পটাশিয়ামের এগুলা বেসিক কথা। আচ্ছা, সামনে স্পেস আকারে দেখাই দিছি। এখন মনে হচ্ছে আমাদের এই যে কানের গঠনটা, কানের মধ্যে কিভাবে শব্দটা ফ্লো করে। তো দেখো, কানের মধ্যে শব্দ যেহেতু ফ্লো করে, তা আমাদের সাউন্ড শোনার জন্য, আমরা এই যে কথা বলতেছি আমরা শুনতে পারতেছি, এটা শোনার জন্য কিন্তু আমাদের বহিকর্ণের দরকার আছে, আমাদের মধ্যকর্ণের দরকার আছে, এবং আমাদের কিসের দরকার আছে? অন্তকর্ণেরও দরকার আছে। এবং অন্তকর্ণের কোন অংশটা দরকার হয় আমাদের? নিচের অংশটা, তার মানে হচ্ছে ককলিয়া। এই পুরো পার্টটা দেখো ভাইয়া, এখানে এই যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে ককলিয়া। ককলিয়ার উপরে আছে হচ্ছে ভেস্টিবিউল। ভেস্টিবিউলে আবার 3টা পার্ট, সেকিউল, ইউট্রিকল, সেমিসার্কুলার ক্যানেল, তাই না? তো কথা হচ্ছে ওরা যেহেতু শ্রবণে ভূমিকা রাখে না, যদি কিছু বিতর্কিত কথাবার্তা আছে যে না অনেকে বলে যে না সামান্য রাখে, সেটা আমি ক্লিয়ার করে দিব তোমাদের। তো এই কয়টা অর্গান একেবারে প্রমাণিত যে এদের মাধ্যমে কিন্তু আমরা কথাবার্তা শুনতে পাই। তাই দেখো, সাউন্ড ওয়েভ আসলো, আসার পর আমার কানে হিট করলো। কানে যখন হিট করে, হিট করার পর এটা কাকে, মানে এয়ার ড্রামে হিট করলো, টিম্প্যানিক পর্দায় হিট করার পর এটা কাকে কাঁপাচ্ছে? এটা আমাদের হার্টডি, মেলিয়াস ইনকাস স্টিভাস, কম্পন। আমরা জানি শব্দ যে কম্পন, এটার প্রমাণ হচ্ছে এই জায়গায়, যেখান দিয়ে আসতেছে সাউন্ড, সাউন্ড হিসাবে এটাকে কাঁপায় ফেলতেছে। খুব পাতলা, কিন্তু অনেক সময় দেখবা না জোরে গান বাজাইলে কাঁচ কাঁপা শুরু করে দেয়, ঘরের জানলা কাঁপা শুরু করে। ঠিক তেমনি এরা তো দেখছো কি পরিমাণ পাতলা, আল্লাহ যে কিভাবে বানাইছে মানুষকে, সুবহানাল্লাহ। তাহলে দেখো, এরা এইরকম সাউন্ডের ইয়াতে এটা ভালো রকমের ভাইব্রেশন শুরু করে। আমরা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারো, আমি ইউটিউবের ভিডিও রাখি না কারণ নাহলে আবার প্রবলেম হতে পারে, কপিরাইট স্ট্রাইক আসতে পারে, বুঝছো? তাহলে এটা কিন্তু খুব জোরে ভাইব্রেশন শুরু করে। তো ভাইব্রেশন যখন শুরু করে, সেই ভাইব্রেশনটা এই যে ফেনেস্ট্রা ওভালিস, দেখো ওভালিস দেখছো, এই দেখো ফেনেস্ট্রা ওভালিস, কারণ এটা একটা ডিমের মতো। ফেনেস্ট্রা ওভালিস দিয়ে এটা ভিতরে ঢুকে কোন জায়গায় আসতেছে? স্কালা ভেস্টিবুলিতে আসতেছে। স্কালা ভেস্টিবুলি সবার উপরেরটা, ঠিকই বলছিলাম। ভেস্টিবুলি দিয়ে সাউন্ডটা পাস করতেছে 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 করতে করতে দেখো এখানে আসছে হেলিকোট্রিমা। কিছু ইম্পর্টেন্ট যেগুলো গোল করে দিচ্ছি এগুলো ইম্পর্টেন্ট। তাহলে হেলিকোট্রিমাতে যখন সাউন্ডটা ঢুকতেছে, ঢুকার পর আবার বের হয়ে আসতেছে কি দিয়ে বলো তো? বের হয়ে আসতেছে হচ্ছে তোমার স্কালার টিম্পেনি দিয়ে। এখন স্কালার টিম্পেনি দেখো পেরিলিম্ফে পূর্ণ, মিডিয়া স্কালা ভেস্টিবুলিও পেরিলিম্ফে পূর্ণ। কেন ভাইয়া? কারণ হচ্ছে আমরা শিখে আসছি এরা হচ্ছে অস্থিময় ল্যাবিরিন্থ। আর অস্থিময় ল্যাবিরিন্থ পেরিলিম্ফে পরিণত হয়, যেখানে প্রচুর পরিমাণে সোডিয়াম আয়ন থাকে। ওকে, এখন এই যে স্কালা ভেস্টিবুলি এবং স্কালা টিম্পেনি, এর মাঝে যে স্পেসটাকে বলা হয় স্কালা মিডিয়া। এটা ভাই কি দিয়ে পূর্ণ? এন্ডোলিম্ফ দিয়ে পূর্ণ। ছবি আঁকতে পারবে না সবাই? সবাই পারবা। এখন দেখো এই যে মেমব্রেনাস, আমরা কি জানি যে ভিতরে যে স্কালা মিডিয়া আছে, এটা যেহেতু এন্ডোলিম্ফে পরিপূর্ণ, তাই এটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ, তাই না? এটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ, এটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। এখন মেমব্রেনাস ল্যাবিরিন্থ এন্ডোলিম্ফে পূর্ণ, ভালো কথা। তাহলে মেমব্রেনাস ল্যাবিরিন্থের মেমব্রেন থাকবে। তাহলে দেখো উপরের দিকে যে মেমব্রেনটা আছে, মেমব্রেনের বাংলা তোমরা জানো পর্দা বা ঝিল্লি, কোষ ঝিল্লি পড়ছো না? তাহলে উপরেরটাকে বলা হয় রেজনার, আর নিচেরটাকে বলা হয় বেজিলার। তোমরা জানো বেজ বলতে নিচে বোঝায়, তাই না? নরমালি বেজ বলতে ব্যতিক্রম আছে, বেজ বলতে নিচে বোঝায়। তাই নিচের দিকে যে মেমব্রেনটা, এটাকে আমরা বলতে পারি বেজিলার মেমব্রেন, আর উপরের মেমব্রেনটাকে আমরা বলতে পারি রেজনার মেমব্রেন। ঠিক আছে? ফেনেস্ট্রা ওভালিস দিয়ে ঢুকে সাউন্ডটা দেখো এইভাবে পাস করতে করতে হেলিকোট্রিমা হয়ে স্কালা টিম্পেনি দিয়ে বের হয়ে আসবে হচ্ছে আমার এখানে গোল আকার ফেনেস্ট্রা রোটান্ডা, ফেনেস্ট্রা রোটান্ডা। ঠিক আছে? এখন এরা যখন হিন্দে পাস করে বের হয়ে আসে, তখন আমার এই যে কানের মধ্যে এই জায়গায় কিছু সেল থাকে, সেই সেলগুলো স্টিমুলেটেড হয়। তো দেখি আমি রাখছি কতদূর রাখছি সেটা, বেশি একটা রাখি না এখানে।
দাঁড়াও আমি আঁকতেছি, তাইলে সমস্যা কি? আমি কি আঁকতে পারি না? আমি আঁকি। দেখো এই মনে করো হচ্ছে মধ্যকর্ণ, ঠিক আছে, ম্যালিয়াস, ইনকাস, হ্যাঁ উল্টাপাল্টা হয়ে গেল সব। দাঁড়াও আমি শুধু অন্তকর্ণটাই আঁকি, দেখো। এবং এটাকে কুত্তার লেজের মতো পেঁচানো, এটা আমি এটাকে স্ট্রেট করে ফেলছি। আচ্ছা তাহলে দেখো এখন এখানে ব্যাপার, এর ভিতরে আছে হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। ওকে, তাহলে দেখো উপরে যে ছিদ্রটা আছে এটা হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডা, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস। এটা হচ্ছে রেইজড নার্ভ মেমব্রেন, নিচেরটা হচ্ছে বেসিলার মেমব্রেন। উপরে একটা স্কালা ভেস্টিবুলি, স্কালা টিম্পেনি, মাস্কুলারটা হচ্ছে স্কালা মিডিয়া মাঝখানে যেহেতু, এবং শেষে হচ্ছে হেলিকোট্রিমা। এই কয়টা পার্ট জানলে তোমাদের পরীক্ষা ছবি আঁকতে পারবা। এখন এই জায়গায় থাকে হচ্ছে আমার কিছু, এই জায়গায় আমার কিছু কোষ থাকে, অর্গান থাকে। অর্গান বলা ঠিক না, কিছু মানে সেল থাকে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। দেখো এরকম কিছু কোষ আছে, এই কোষ থেকে কিছু সিলিয়া বের হয়, সিলিয়া। তো যেসব কোষ থেকে সিলিয়া বের হয়, সিলিয়া হচ্ছে একটা চুলের মতো না, মনে করি এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে চুল, তাহলে সিলিয়াকে আমরা বলতে পারি চুল। চুলের ইংরেজি হচ্ছে কি? হেয়ার। তাই এদেরকে অনেক সময় হেয়ার সেলও বলা হয়, বুঝছো? হেয়ার সেল বলা হয়। তো এখানে যে হেয়ার সেলের মতো অর্গানেলটা থাকে, অর্গানেলও বলতে বলা যাবে না, জিনিসটা থাকে সেটাকে বলা হয় অর্গান অফ কটি। এরকম কিছু অর্গান অফ কটি থাকে, দেখো অর্গান অফ কটি থাকে। এখন অর্গান অফ কটির উপরে আবার একটা মেমব্রেনের মতো থাকে, সেই মেমব্রেনটাকে বলা হয় টেক্টোরিয়াল মেমব্রেন। ছবিটা দেখাবো আমি, টেক্টোরিয়াল মেমব্রেন। এটা কিন্তু এইভাবে থাকে না, এটা অন্য অন্য পজিশনে থাকে, টেক্টোরিয়াল মেমব্রেন। দেখাবো এখন, বানান ভুল হয়েছে, সঠিক বানান দেখা দিব, টেক্টোরিয়াল মেমব্রেন। এখন ব্যাপারটা হয় কি, যখন সাউন্ডটা এখান দিয়ে পাস করে, সাউন্ডটা এখান দিয়ে পাস করে, তখন এই যে অর্গান অফ কটি আছে, এগুলো হচ্ছে অর্গান অফ কটি, অর্গান অফ কটি, এরা ভাইব্রেট হয়, এরা ভাইব্রেট হয়। তো এরা ভাইব্রেট হলে কি হয়, এরা গিয়ে এই যে টেক্টোরিয়াল মেমব্রেনটা আছে ওটা টোকা দেয়। তো যখনই এদের সাথে টেক্টোরিয়াল মেমব্রেন টোকা খায়, তখনই দেখা যায় এরা উদ্দীপ্ত হয়ে যায়। উদ্দীপ্ত হয়ে এখান থেকে কিছু নার্ভ বের হয়, এখান থেকে এরকম কিছু নার্ভ বের হয় আর কি। এই নার্ভটাকে বলা হয় হচ্ছে অডিটরি নার্ভ বা ককলিয়ার নার্ভ, ককলিয়ার নার্ভ। এটা বুঝতে পারছো? এই ককলিয়ার নার্ভ আমাদের সিগন্যালটা নিয়ে যায় ব্রেনে। বুঝা গেছে? ব্রেনে যাওয়ার পর আবার থ্যালামাস হয়ে আমাদের সেরেব্রামে পৌঁছায়। এটা শিখাই দেবো আজকে শেষের দিকে। তাই দেখো ব্যাপারটা কি হয়, যখন আমাদের এখান থেকে সাউন্ড পাস করে, তখন কিন্তু এই অর্গান অফ কটিটা এরকম কাঁপে, বুঝতেছো? সাউন্ডের ভাইব্রেশনে কাঁপে, কাঁপলে এটাকে এই জায়গায় টোকা খায়, টেক্টোরিয়াল মেমব্রেনে। টোকা খাইলেই সেল থেকে একটা সিগন্যাল চলছে, আমি টোকা খাইছি, আমি টোকা খাইছি, আমি টোকা খাইছি। অর্গান অফ কটি যখন বলে আমি টোকা খাইছি, ব্রেন তখন বুঝে আমি সাউন্ড শুনছি। এ বলে আমি টোকা খাইছি, ও বলে আমি সাউন্ড শুনছি। ব্রেন বুঝে যে আমি সাউন্ড শুনছি। এ বলে আমি টোকা খাইছি, ও বলে আমি, এইভাবেই কিন্তু ব্যাপারগুলো হয় যে এনার্জির কনভার্সন। টোকা খাওয়া হচ্ছে কি একটা যান্ত্রিক শক্তি, সেটা ব্রেনে গিয়ে হয়ে গেছে শব্দ শক্তি। ব্রেন সেটাকে শব্দ হিসেবে সেন্স করছে। হ্যাঁ, এনার্জির কনভার্সন এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া কিন্তু আমাদের বডি, এগুলাই হইতেছে আমাদের বডির মধ্যে সারাদিন। ওকে, শুধু এগুলো না, প্রেম ভালোবাসা যাই আছে কেন, ঘৃণা রাগ, সবই বিভিন্ন রকম কেমিক্যাল রিঅ্যাকশন আর শক্তির রূপান্তর, এই আর কিছু না। আচ্ছা, তো দেখো এই হচ্ছে অর্গান অফ কোটি, এবং অর্গান অফ কোটি খুব স্পেশালাইজ, যে এক এক রকম ভাইব্রেশনের জন্য এক এক জায়গায় তোমার ইয়া হয়। যেমন যেসব শব্দের ফ্রিকোয়েন্সি কম, লো ফ্রিকোয়েন্সি, তারা দেখা যায় শেষের অংশে এসে হিট করে, কম ফ্রিকোয়েন্সিগুলো শেষের অংশে হিট করে। আবার যেগুলো হাই ফ্রিকোয়েন্সি সেগুলো জায়গায় এই জায়গায় হিট করে। তো আমার ব্রেন কিন্তু সেটাও বুঝতে পারে যে যদি দেখাতে সিগন্যালটা এই এলাকা থেকে আসতেছে, শেষের এলাকা থেকে, তখন সে বুঝে যে লো ফ্রিকোয়েন্সির সাউন্ড। তুমি বুঝতে পারো না লো ফ্রিকোয়েন্সির সাউন্ড? যেমন দেখো একটু, অনেকে আছে গলা মোটা, অনেক ছেলের গলা মোটা, আমার আবার গলা চিকন, তোমাদের ক্লাস নিতে নিতে গলা চিকন হয়ে গেছে আমার। তো অনেক বেশিরভাগ ছেলেদের যাবে গলা একটু মোটা, কারণ ছেলেদের গলার ফ্রিকোয়েন্সিটা বেশি, তাই না? তো এই যে তাদের ক্ষেত্রে কি হয়, কানের এই এলাকায় এসে সাউন্ডটা হিট করে, ভাইব্রেশনটা এই এলাকায় হয়, তখন ব্রেন বুঝতে পারে যে লো ফ্রিকোয়েন্সি সাউন্ড আসতেছে। আবার যখন মেয়েরা কথা বলে, মেয়েদের গলার ফ্রিকোয়েন্সি হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, তখন এসে এই জায়গায় হিট করে, তোমার সাউন্ড ব্রেন বুঝতে পারে যে খুব তীক্ষ্ণ কথা হচ্ছে, লো হাই পিচের কথা হচ্ছে। আবার মাঝামাঝিও হলে মাঝামাঝি থেকে যায়, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে ফেনেস্ট্রা ওভালিস, ফেনেস্ট্রা রোটান্ডা, ফেনেস্ট্রা ওভালিস, ফেনেস্ট্রা রোটান্ডা দিয়ে সাউন্ডটা এইভাবে বের হয়ে চলে আসে। আবার যেই কান দিয়ে শুনো ওই কান দিয়ে কিন্তু শব্দ বের হয়ে যায়। ওকে, আর সমস্যা হবে কারো বুঝতে? তাহলে এই দেখো, তাহলে শব্দ তরঙ্গ পিনায় বাধা পাবে, কর্ণকুলের প্রবেশ, টিম্পেনিক পর্দা কাঁপন, কাঁপন দিলে মধ্যকর্ণে চলে আসলো, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। ফেনেস্ট্রা ওভালিস দিয়ে ককলিয়ায় ঢুকলো, ককলিয়ার পেরিলিম্ফ, এন্ডোলিম্ফে ইয়া শুরু করবে, অর্গান অফ কোটি, এটা ইম্পর্টেন্ট যে আমাদের অর্গান অফ কোটি কিসের সাথে সম্পৃক্ত? শ্রবণের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, এবং এটা কই থাকে ভাইয়া? এটা থাকে হচ্ছে স্কালা মিডিয়াতে।
এটা কিন্তু অবস্থান করে দেখো স্কালা মিডিয়াতে অবস্থান করে, তাই না? এই যে এই জায়গায় অর্গান অফ কোটিগুলো থাকে। দেখি আরো ছবি আছে কিনা, এই যে এইটা ছবি দেখে তুমি ভালো বুঝতে পারবা। দেখো এই ছিল হচ্ছে আমার এরকম না ইয়াটা, এটাকে আমি মনে করি এইভাবে কাটলাম, ক্রস সেকশন করলাম। ক্রস সেকশন করলে দেখো যেটা দেখা যাবে সবার উপরে থাকবে হচ্ছে স্কালা ভেস্টিবুলি, আর সবার নিচে থাকবে হচ্ছে স্কালা টিম্পেনি। এটা তো সবাই বুঝতে পারতেছো যে এই জিনিসটা নিচে চলে যাবে, ওইটা উপরে। স্কালা ভেস্টিবুলি, স্কালা টিম্পেনি, স্কালা মিডিয়া। মাঝখানে যে সবুজ রঙের স্পেসটা দেখতে পারতেছো, এটা হচ্ছে স্কালা মিডিয়া। এই স্কালা ভেস্টিবুলি আর স্কালা টিম্পেনির কালার একই রকম কেন করা হলো, নীল কেন করা হলো? বুঝতেছই যে এই দুটাই হচ্ছে কি দিয়ে পরিপূর্ণ, এই দুটাই হচ্ছে পেরিলিম্ফে পরিপূর্ণ, আর মাঝখানে স্কালা মিডিয়া এন্ডোলিম্ফে পরিপূর্ণ, তাই ওর কালারটা অন্য কালার প্রডিউস করা হয়েছে। তো দেখো এখানে কিছু জটিল কথাবার্তা আছে, এই যে তোমার এই যে কি সেল, হেয়ার সেল, নার্ভ সেল, এগুলা তোমাদের দরকার নেই, তুমি জাস্ট মনে রাখবা যে এখানে যে জিনিসটা থাকে সেটার নাম হচ্ছে অর্গান অফ কোটি। দেখো অর্গান অফ কোটি, এই পয়েন্টটা হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট। অর্গান অফ কোটিতে দেখো এই যে উপরে একটা মেমব্রেনের মতো আছে এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় একটা মেমব্রেনের মতো আছে। এই মেমব্রেনটার নাম হচ্ছে কি, এই মেমব্রেনটার নাম হচ্ছে দেখো স্কালা, দেখো এটার নাম হচ্ছে টেক্টোরিয়াল মেমব্রেন। এই দেখো টেক্টোরিয়াল মেমব্রেন। ওকে, তাহলে দেখো অর্গান অফ কোটি এবং টেক্টোরিয়াল মেমব্রেনের মধ্যে খেলাটা, যে ভাইব্রেশন হইলে অর্গান অফ কোটি টেক্টোরিয়াল মেমব্রেনকে ঘুতা দেয়, ঘুতা দিলে এখান থেকে কিছু নার্ভ বের হয়, ঠিক আছে? সেই নার্ভগুলো আমাদের ব্রেনের কাছে খবরটা পৌঁছায় দেয়। বুঝতে পারছো ভাইরা? সবাই ক্লিয়ার? শ্রবণ প্রক্রিয়া সবাই ক্লিয়ার আশা করি, নাকি সমস্যা আছে কারো কোনো? বলো, কারো কোনো সমস্যা আছে শ্রবণ প্রক্রিয়ায়? বলো, কারো কোনো প্রবলেম আছে? এই যে দেখছো এখান দিয়ে কিভাবে হয় কাহিনীগুলা। তাহলে দেখি আর কিছু রাখছে কিনা এই স্লাইডে। এই যে ছবিগুলো আঁকবা আমার ছবি দেখে দেখে। এই হচ্ছে মোটামুটি এই লেকচারের পড়া। নেক্সট অংশ আমরা নেক্সট লেকচারে